যখন অ্যাসপিরেন্ট ছিলাম না, আমার চিন্তাধারা এমনই ছিল যে হচ্ছে আমি ফার্স্ট বারেই যেভাবে করব তার জন্য কি করতে হবে, আর অন্যর থেকে আমাকে কি করতে হবে, আলাদা হতে হবে। শুধু আমি না, অর্পণ বলে একটা ছেলে, যারা প্রথমেই চাকরি পেয়েছে, এদের কাছে গল্পগুলো শুনবে। রাজা বলে একটা ছেলে, এরা আমার স্টুডেন্ট কিন্তু, হ্যাঁ। এই পড়াশোনাটা মোহিত তো জানে কীভাবে করতো, অর্পণ নিজে এক্সট্রা পড়া করে আসতো, রাজাও করতো। ঠিক আছে, এই হচ্ছে পড়াশোনা। আমাকে যখন যে এত ছেলেপিলে তো আমাকে আলাদা হতে হবে, তাহলে আলাদা হতে গেলে আমি প্রথম থেকেই আমার পড়াশোনার স্টার্টটা, গতিটা থাকবে র্যাপিড থাকবে, আমার স্পিড থাকবে পড়াশোনায় আমার। ঠিক আছে, তাহলে আমাকে আলাদা হবে, আমার নিজেকে তৈরি করতে হবে। আমি জানো দাদা, রানে না ফেল করে আমি 2 টাইমস রান করতাম, সকালেও যেতাম, দুপুরবেলাও গেছি, দুপুর 2টোর সময়ও গেছি। একবার শুটিয়ার মাঠে আমি সুকান্তকে নিয়েও দৌড়েছি, সুকান্ত রানে ফেল করে, এবার আশা করি আমি বাড়ি থাকবো রানের সময়, কলকাতা পুলিশের রানের সময়, এবার আমি যেভাবে পাস করাবো রানে, যে কটা আছে পেটাবো তো, না হলে যাই হোক। আর আর বাদ বাকি তোমাদের হচ্ছে পড়াশোনাটাও আমি ওরকম করতাম যে আমি এগিয়ে থাকবো সব দিক দিয়ে, আমি ইংলিশটা কমা এগিয়ে রাখবো, ম্যাথ কমা এগিয়ে থাকবো, আমার এই জায়গাটা কমা, আমি কেন কমা, আমি আমার নিজের কাছে কোশ্চেন হবে, আমি প্র্যাকটিস করবো 1বার 2বার 3বার। জানো আমি ট্রেন সংক্রান্ত অঙ্কন আমার খুব প্রবলেম হতো, আর আজকে আমার ট্রেন সংক্রান্ত অঙ্ক খুব ইজি লাগে। ঠিক আছে, এরকম থাকে, কিন্তু প্র্যাকটিস করেছি, ভেবেছি, নিজের থেকে ফর্মুলা তৈরি করেছি, নিজের থেকে শর্টকাট তৈরি করেছি, তবে গিয়ে কিন্তু ফার্স্ট বারে গিয়ে চাকরি পেয়েছিলাম। আর আমি এটা তোমাদের সবাইকে বলি, ঠিক আছে, আমি এটা আমার গর্বের জন্য বলছি না, আমি এখনও পর্যন্ত কোনো রিটেন এক্সামে ফেল করিনি, সত্যি। আমি এমটিএসেও দিয়েছিলাম, জিডি দিয়েছিলাম, জিডিতেও পাস ছিল, এমটিএসে এরকম আমি খাতাপত্র দেখি না, আমার ওই দিকে কত মানে ছিল না। জিডিটা তো দেখেছিল, জিডি দিয়েছিলাম, অর্পণই খাওয়া দেখেছিল, আমি দেখিনি, ওটাও পাস ছিল, ভালো স্কোর ছিল, হলে হয়তো সিআইএসএফই হতো যদি আমার হাইট ফাইট থাকতো বা কিছু। যাই হোক, তো এই তার একটা মাত্রই রিজন কিন্তু এইটা, আমি নিজেরকে বড়াই করছি না বলো ভাই, আমি জাস্ট বলছি ফ্যাক্ট যে ফার্স্ট বারে চাকরি পাওয়া যায়। কিন্তু ওই যে আগের দিন বলছিলাম, তুমি যদি ভাই ছেড়ে দাও, দিয়ে আবার পরীক্ষার সময় শুরু করো, আরে ভাই তাহলে তোমার যারা ফর্ম ফিল আপ করো তারাও তো শুরু করলো, তো তোমার তো অ্যাডভান্স থাকতে হবে আগে থেকে। ঠিক আছে, যাই হোক, কোনো অসুবিধা নেই, আর যারা নতুন যুক্ত হয়েছে তাদের অসুবিধা নেই, জাস্ট বলবো পার ডে ক্লাসগুলো করো, প্লেলিস্ট দেওয়া আছে সেগুলো দেখো। অ্যান্ড ইংলিশে সেট নম্বর 17, মাত্র 10টা করে কোশ্চেন। আমি কি আচ্ছা, একটা জিনিস হলো 10টা করে কোশ্চেন পার ডে ইংলিশে রপ্ত করা যায় না? মানে 10টা করে কোশ্চেন আমি যা শেখাচ্ছি সেগুলো নোট ডাউন করে রপ্ত করা যায় না? কতটুক টাইম লাগে? 1 ঘন্টা লাগবে জোর। আরে ভাই 10টা করে করতে করতে দেখবে ইংলিশে যে ইন্টারেস্টিং ব্যাপারটা চলে আসবে। যারা 17টা ক্লাস করেছো, আশা করি কালকে পরীক্ষা দিলে তোমার ভালো লাগবে, আর পরীক্ষায় এমন কোশ্চেনই থাকবে। চলো, মেটিকুলাস প্রথম কোশ্চেন, সিনোনিম অ্যান্টোনিম চেয়েছে মেটিকুলাস। ঠিক আছে, মেটিকুলাস মানে কি? মেটিকুলাস মানে যত্নশীল বা খুঁটিনাটি দেখে যে কাজ করে, মানে খুঁতখুঁতে, মানে খুঁটিনাটি একদম কেয়ারফুল। মেটিকুলাস মানে কিন্তু সে হচ্ছে অতি যত্ন সহকারে যেটা দেখবে, মানে কেয়ার আছে যার মধ্যে, মানে খুঁটিনাটি সমস্ত কিছু দেখে শুনে করে, যে সেটা হচ্ছে মেটিকুলাস। ঠিক আছে, তাহলে কেয়ার যার মধ্যে আছে, মানে কি, সে কেয়ারফুল সে, এটা সিনোনিম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে প্রিসাইজ মানে নিখুঁত, তাহলে এটাও হয়ে যাচ্ছে। থরো মানে পুঙ্খানুপুঙ্খ, তাহলে এই তিনটে কী হয়ে গেল ওর সিনোনিম। তাহলে মেটিকুলাস 3টে সিনোনিম তুমি পেয়ে গেলে, কি? কেয়ারফুল, প্রিসাইজ, আর হচ্ছে থরো। প্রিসাইজ মানে কিন্তু এখানে নিখুঁত, অর্থে পেয়ে গেলে। তাহলে অ্যান্সার কী হবে? কেয়ারলেস, অসতর্ক। তাহলে মেটিকুলাস মানে সতর্কও হয়, ঠিক আছে, অ্যাওয়ারও হয়। তাহলে এইগুলোর সিনোনিম রিলেট করে করে পড়ার চেষ্টা করবে। নেক্সট, ফাইন্ড দ্য এরর আই অ্যান্ড হি আর গুড ফ্রেন্ডস। বলো, আই অ্যান্ড হি আর গুড ফ্রেন্ডস, নো এরর বোথ। তাহলে কোথায় এখানে এরর আছে, কোথায়? তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে একটা রুলস আছে, কি রুলস আছে দেখো, মাথায় রাখবে যে আই অ্যান্ড হি হয় না, ভদ্রতার খাতিরে কি করতে হয়, সেকেন্ড পার্সনটা, দেখে নিয়মটা বলে দিই। ভদ্রতার খাতিরে কি বলছে, আগে হবে যখন প্রোনাউন থাকবে একসাথে, তখন সেকেন্ড পার্সনটা আগে, লিখে নাও, সেকেন্ড পার্সন আগে। ঠিক আছে, সেকেন্ড পার্সন আগে, দেন কে, কার প্রায়োরিটি, তারপর হবে থার্ড পার্সন, তারপরে কে, তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন। এই রুলসটা মাথায় রাখবে,
এই রুলস শেখায়নি বলে কিন্তু আমি এইচএসে ইংলিশে কম পেয়েছিলাম আর রিয়ারেন্স ভুলভাল করে ফেলেছিলাম। এরকম একটা প্রোনাউনের ব্যাপার ছিল, এই রুলসটা জানতাম না বলে। ঠিক আছে, সেকেন্ড পারসন, তারপরে কি থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। মাথায় রাখবে 2, 3, 1। কি 2, 3, 1? ওই আই লাভ ইউর, আই লাভ ইউ বলা যায় না, মানে 2, 3, 1 আর কি। কী বলা যায়, 231। এটা কি কোনো একটা ওয়ার্ড দিয়ে বলতে যাচ্ছিলাম। তাহলে কি 2, 3, 1 মাথায় রাখবে। 2, 3, 1 মনে থাকবে তো? মনে থাকবে তো নাকি না ভুলে যাবে? ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখো। এই রুলস অনুযায়ী তাহলে কি হবে, আগে সেকেন্ড পারসন, তো এখানে সেকেন্ড পারসন তো নেই অপশন, মানে সেকেন্ড পারসনের সেন্টেন্স না, তাহলে সেকেন্ড পারসনে আমাদের ভাবার দরকার নেই। তারপরে কি হবে, থার্ড পারসন, কিন্তু এখানে তো আগে ফার্স্ট পারসন দিয়েছে, তাহলে আগে হবে হি, অ্যান্ড হবে পরে, তাহলে আই, হি অ্যান্ড আই হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে থাকবে তো? 2, 3, 1। ঠিক আছে, 2, 3, 1। দেখো একটাকে জাস্ট পরে লাস্টে নেবা, ব্যাস একটাকে জাস্ট লাস্টে, আর বাদ বাকি 2, 3 এইটুকু মনে রাখলেও হচ্ছে। ঠিক আছে ভাই, নেক্সট ওয়ান সাবস্টিটিউশন থেকে আছে দ্য ফার্স্ট স্পিচ মেড বাই আ মেম্বার অফ পার্লামেন্ট। তো পার্লামেন্টে যে প্রথম স্পিচ দেয়, বা শুধু পার্লামেন্ট বলে না, যে যে ব্যক্তি, এই মাইক্রোফোন অফ করবে, যে এই পার্লামেন্ট বলে নাই, ফার্স্ট স্পিচ, কোথাও তুমি বক্তৃতা দিচ্ছ, প্রথম তোমার যে বক্তৃতা, সেটাকে কি বলে? মেইডেন স্পিচ। ভেরি গুড, মেইডেন স্পিচ। ঠিক আছে, উদ্বোধনী বক্তৃতা। ঠিক আছে, বা সরি উদ্বোধনী বক্তৃতা বলছি, মানে প্রথম বক্তৃতা, জীবনের প্রথম বক্তৃতাকে তুমি কি বলছো? মেইডেন স্পিচ। ঠিক আছে, ইনঅগারাল স্পিচ হচ্ছে উদ্বোধনী বক্তৃতা, মানে যখন কোনো কিছু উদ্বোধন করছে সেই সময়ে যে বক্তৃতা দেওয়া হয় সেটা হচ্ছে উদ্বোধনী বক্তৃতা বা ইনঅগারাল স্পিচ। ওপেনিং স্পিচ সবাই জানো, শুরুর বক্তৃতা, কোনো কিছু একটা ওপেন হলো তখন যে বক্তৃতা। ডিবাট স্পিচ মানে তো বুঝতে, প্রথম আত্মপ্রকাশ, এটা সাধারণত শিল্পীদের ক্ষেত্রে প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রথম আত্মপ্রকাশ, কিন্তু পরীক্ষায় তোমাদের এটাই আসবে, মেইডেন স্পিচ। আর যখন কেউ কোনো প্রিপারেশন ছাড়াই স্পিচ দেয়, সেটাকে কি বলে? পরীক্ষায় আসে। ভেরি গুড, ভেরি গুড, এক্সটেম্পোর বলে। এই মাইক্রোফোনটা অফ করবে কে? অন করলেই সমস্যা হচ্ছে তোমার, বা লেফট আর একবার তুমি জয়েন হও। চুজ দ্য ফ্রেজাল ভার্ব। তাহলে এইখানে ফ্রেজাল ভার্ব আছে যে দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু হেভি রেইন, মানে মিটিংটা কি হয়েছিল, মিটিংটা বন্ধ করা হয়েছিল, পোস্টপন্ড করা হয়েছিল যাকে বলে। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ডিউ টু হেভি রেইন, ভারী বর্ষণের কারণে মিটিংটা বানচাল হয়েছিল বা বাতিল হয়েছিল। তাহলে এখানে মানেগুলো আমাকে জানতে হবে। কল আপ মানে কি? কল আপ মানে স্মরণ করা। ভেরি গুড, তাহলে এখানে পাস্ট টেন্সে আছে স্মরণ করা, মানে কি? রিকল বা কি? রিমেম্বার। ভেরি গুড। আচ্ছা, কল ইন মানে কি? সমন বলে না, সমন, সমন পাড়ায় বলে, দেখবে পুলিশে আসলে জানতে হবে ডেকে আনা, ডেকে পাঠানো, ডেকে আনা, সমন, হ্যাঁ, যে সমন পাঠায় না ওটা। আর কল আউট মানে কি? কোনো কিছুর সঙ্গে চ্যালেঞ্জ করা। কল আউট করা মানে কি? চ্যালেঞ্জ করা বা ডেকে পাঠানো, এই অর্থও হয়, কিন্তু চ্যালেঞ্জ করা অর্থটা মেনে নয়। কল আপ মানে হচ্ছে পোস্টপন্ড বা রিজেক্ট, বা মুলতবি, অ্যাডজাসেন্ট হবে। অ্যাডজাসেন্ট মানে মুলতবি, অ্যাডজাসেন্ট টু হয়, হ্যাঁ, এটা মাথায় রাখবে, পোস্টপন্ড টু, অ্যাডজাসেন্ট টু। তো এখানে তাহলে অ্যান্সার হবে কি? কল অফ। তাহলে ফ্রেজাল ভার্ব তোমাদের দেওয়া আছে মনে 100টার মতো দেওয়া নাকি, সেগুলো মুখস্থ করবে। যদি না দিয়ে থাকি আজকে দেখি ফ্রেজাল ভার্বের পড়া দেবো। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে এখানে 3টে রুলস আছে, তোমাদের শেখানো আছে। এটাও তো শিখিয়েছিলাম না, ইফবালা পার্টে রয়েছে এখানে। তাহলে ভুল কোথায় আছে? এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করা লাগবে কিনা বলে। ইফ আই হ্যাড নোন, না ইফ আই উড নো, না হ্যাড আই হ্যাভ নোন, মানে কোনটুকুর কথা বলছে? এইটুকু চেঞ্জ হবে। বলছে ইফ আই উড হ্যাভ নোন অ্যাবাউট দ্য মিটিং আই উড হ্যাভ অ্যাটেন্ডেড ইট, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড ইট। তাহলে কি হবে? এটা হচ্ছে কন্ডিশনের থার্ড কন্ডিশন।
বলছে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাই না? এটা যদি প্রেজেন্টে থাকে, কি থাকে? ভার্ব যদি প্রেজেন্ট মানে V1-এ থাকে, ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা V1-এ থাকে বা মানে V1-এ থাকে, মানে প্রেজেন্ট টেন্স থাকলে কী করতে হয়? পরেরটা কী করতে হয়? উইল হয়, তাই তো? উইল বা ক্যান এগুলো হয়। আর V2 থাকলে কী হবে তাহলে? উড হবে, তাই না? এইবার দেখো এই যে রুলস, এটা থার্ড ল। থার্ড রুলস কি বলছে? ইফ ক্লজে উড হয় না, তোমরা জানো। শ্যাল উইল তো এই ক্লজে হবে না। স্ট্রাকচার কি বলছে? ইফ ক্লজে কিন্তু শ্যাল উইল উড বা এগুলো হবে না। স্ট্রাকচারে বলছে ইফ প্লাস হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে পরের যে ক্লজটা থাকবে তার সাথে কি হবে? উড হ্যাভ। উড হ্যাভ বা কুড হ্যাভও থাকে অনেক সময়। উড হ্যাভ প্লাস V3। তাহলে এইখানে অবশ্যই ভুল আছে, উডটা হবে না। তাহলে হওয়া উচিত কি ছিল? ইফ আই হ্যাড নোন। ইফ আই হ্যাড নোন, এটা ইমপ্রুভমেন্ট দিয়েছে, তার মানে এটা আই উড হ্যাভ রয়েছে। তাহলে উড হ্যাভ থাকলে কি আসে? হ্যাড প্লাস V3। তাহলে উডটা হবে না, হবে হ্যাড প্লাস V3। বোঝাতে পারলাম? এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তারপরে দেখো 6 দাগ, দিস ইজ শিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন। তো আর্টিকেল থেকে আছে, তো ইউনিকের আগে কি আর্টিকেল বলবে? মানে এটা নিশ্চিতভাবে একটি ইউনিক অবস্থা। তাহলে কি হবে? এ হবে। কেননা আমরা জানি সাধারণত, দেখো আমরা সাধারণত জানি কি, ভাওয়েল যদি থাকে, ঠিক আছে, ভাওয়েলের আগে হয় কি? অ্যান। কিন্তু এখানে ভাওয়েল আছে, কিন্তু এখানে অ্যান হবে না। কারণ রুলস কি বলছে? ইউ এর উচ্চারণ যদি আ হয়, ইউ এর উচ্চারণ যদি আ হয়, ঠিক আছে, মানে সরি, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতনই হয়, ইউ এর উচ্চারণ ইউই যদি হয়, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। কী ব্যবহার করব? এ। আর ইউ এর উচ্চারণ যখন ইউ বাদ দিয়ে অন্য কিছু হয়, যেমন আমব্রেলা, অ্যান আমব্রেলা, কিন্তু ইউ এর উচ্চারণ দেখো ইউ, ইউনিভার্সিটি, অ্যান ইউনিভার্সিটি না, এ ইউনিভার্সিটি। ইউ এর উচ্চারণ যখন ইউ থাকে, তখন আমরা কি ইউজ করি? এ ইউজ করি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এই ছোট্ট ছোট্ট ফল্টগুলোই কিন্তু পরীক্ষায় থাকে, দেখবা। 7 দাগের কোশ্চেন কি বলছে ভাই? 7 দাগে বলছে সাডেনলি, হঠাৎ করে, আর ড্যাশ অফ উলফস, একদল নেকড়ে, অ্যাটাক দ্য ফার্মার, চাষিকে কি করেছিল? অ্যাটাক করেছিল। তাহলে এখানে কি হয়? তোমাদের আগের দিন দিয়েছিলাম কালেকটিভ নাউন থেকে, প্যাক অফ উলফস হয়। ভেরি গুড, তাহলে অ্যান্সার হবে প্যাক। প্যাক অফ উলফস হয়, ভেরি গুড, প্যাক অফ উলফস। ওকে। আবার কি? কলোনি অফ কি হয়? আগের দিন শিখলে কলোনি অফ অ্যান্ডস, আরটা মাথায় রাখবে, কলোনি অফ ফ্রক্সও হয়। ফ্রক্স মানে ব্যাং। যেমন প্যাক অফ উলফস হয়, আর প্যাক অফ ডগও হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে। আবার প্যাক অফ কার্টসও হয়। হার্ড মানে কি? হার্ড অফ ক্যাটল, হার্ড অফ ক্যাটল, বা হাতির দলকেও হয়, এলিফ্যান্টসের দলকেও হার্ড বলে। ঠিক আছে। আর ফ্লক অফ কি? ফ্লক অফ দুটো হয়, ফ্লক অফ বার্ডসও হয়, আর ভেড়াও হয়, শিপসও হয়। এইগুলো তোমাদের হ্যাঁ, গরু গরু হবে। হ্যাঁ, হার্ড অফ ক্যাটেল, ক্যাটেল মানেই তো হয়ে যাচ্ছে, গরুর কথা বলছে, পশু পাখির। রতন অলওয়েজ ব্লোজ হিজ ওন ট্রাম্পেট। তো ব্লোজ, দেখো রতন কি করছে? সব সময় ব্লো মানে বাজাচ্ছে, ওন ট্রাম্পেট, নিজে, ট্রাম্পেট মানে কি? বাদ্যযন্ত্র, নিজের ট্রাম্পেট বাজাচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়মস ট্রাম্পেট? ব্লো হিজ অন ট্রাম্পেট। তো নিজের ঢাক নিজে পেটানো, বলে না বাংলায়, নিজের ঢাক নিজে পেটানো। নিজের ঢাক নিজে পেটানো মানে প্রেইজ হিমসেলফ, নিজের প্রশংসা করা নিজেই। তাহলে নিজের প্রশংসা নিজেই করা। ক্রিটিসাইজ হিমসেলফ না, ডাজ হিজ ওন ওয়ার্ক, ডিপেন্ডস অন আদার্স, এটা হবে না। মানে যে নিজের, বলে না নিজের ঢাক নিজে পেটানো, মানে নিজের প্রশংসা নিজে করা। আপ প্রেইজ মানে প্রেইজেস হিমসেলফ, প্রেইজ মানে প্রশংসা করা। এবার দেখো প্রেইজ মানে অনেকে জানো না, কিন্তু তোমাদের কিন্তু আমি সিনোনিমের যে নোটস দিয়েছি, ওইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, যে প্রথমেই দেখবে আসবে এগুলো। ওইগুলো মুখস্থ করলে ওর মধ্যে থেকেই পরীক্ষা আসে। এই যাবৎকাল 14-15টা যা 13টা যা করিয়েছি, তার মধ্যে থেকেই এসছে। কিন্তু
আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা, এটা তোমরা বুঝে গেছো। আর এই জন্য যারা পার ডে পড়াশোনা করবে ইংলিশটা ইজি লাগবে, এটুকু বলতে পারি। দ্য মেশিন ইজ কম্পোজড, তাহলে কম্পোজের সঙ্গে ফিক্স প্রিভিশন তোমাদের দেওয়া আছে। কম্পোজের সঙ্গে ফিক্স প্রিভিশন কি হয়? কম্পোজড অফ, গঠিত অর্থে। তাহলে দ্য মেশিন ইজ কম্পোজড অফ সেভারাল স্মল পার্টস, ছোট্ট ছোট্ট পার্টসে দিয়ে মেশিনটা গঠিত, তাহলে কম্পোজড অফ, গঠিত। কম্পোজ সঙ্গে অফ হয়, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, তো প্যাসিভ ভয়েস তোমরা ইজিলি পারবে, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তো কি আছে, তাহলে এটা কি সেন্টেন্স? ডিড আছে, হোয়াই ডিড, ডিড মানে কি আছে? ভি2 আছে। ডিড মানে কি আছে? ভি2 আছে। আর ভি2 থাকলে আমাকে হেল্পিং ভার্ব কি আনতে হয়? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার। দেখো ডিড কি, ডিড, ডু, ডাজ, ডিড কি করে? এই যে মেন ভার্বটা, এটা কোন টেন্স সেটা ডিনোট করে। তাহলে ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স, ডু ডাজ, আর ডিড কি পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্স। আমরা অ্যাটেন্ড মানে এখানে বলছি পাস্ট টেন্সের গল্প বলছি। তাহলে এখানে ভি2 হলে আমার কি আনতে হয়? ওয়াজ নিয়ে আসতে হয়। কী আনতে হয়? ওয়াজ নিয়ে আসতে হয়। তাহলে ওয়াজ কোনটায় কোনটায় আছে সেটা আমরা রেখে দেবো, যেগুলো নেই আমরা রাখবো না। তাহলে এখানে ওয়াজ নেই, আউট হয়ে গেছে। তাহলে এই তিনটেতেই আছে। এইবার দেখো, যখন আমি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করছি তাহলে হোয়াই থাকবে। এবার আমরা কি জানি? অবজেক্টটাকে আগে আনতে হয়, ঠিক আছে, অবজেক্টটা আগে আনো, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কি করতে হয়? যেহেতু প্রশ্নবোধক, তার জন্য হেল্পিং ভার্ব মানে দ্য মিটিংটা আনলাম, তারপরে দ্য মিটিংয়ের পরে ভি2 মানে ওয়াজ ওয়্যার আসবে। তাহলে দ্য মিটিংয়ের পরে ওয়াজ বসবে না ওয়্যার বসবে? অবভিয়াসলি মিটিংস তো না, একটা বলছে, তাহলে মিটিং ওয়াজ বসবে। এই ক্ষেত্রে কি করতে হবে? ইন্ট্রোডিউস সেন্টেন্সের ক্ষেত্রে যে হেল্পিং ভার্বটা এর পরে হয় সেটা এই অবজেক্টটার আগে আনতে হবে। তাহলে হোয়াই ওয়াজ হয়ে যাবে কি? হোয়াই ওয়াজ দ্য মিটিং, তারপরে যা আসে একই নিয়ম। শুধু কী করলাম? হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসলাম। হোয়াই ওয়াজ দ্য মিটিং নট অ্যাটেন্ডেড বাই ইউ, একই নিয়ম, সব নিয়ম একই, জাস্ট কি নিয়ম একই, জাস্ট কী করলে ডব্লিউএস ওয়ার্ড থাকলে প্রথমেই রেখে দিলে, আর যে হেল্পিং ভার্বটা হয় সেটাকে অবজেক্টকে যে সাবজেক্ট রূপে আনলে তার আগে বসাতে হবে, আর বাদ বাকি সেম রুলস। বুঝতে অসুবিধা নেই আশা করি আর। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এই ছিল তোমাদের 17টা